আমি চাই না, নো কন্ট্রোভার্সি। যদি না ফিরতি পথে দেখা হয় কোনোদিনও, যদি কিছু কথা রয়ে যায়। কি কঠিন লিরিক্স লিখেছে, গানের সুরটা করতে গিয়ে আমার মানে দম বেরিয়ে গেছে, সুরটা কোনখানে ঢোকাবো। যে জিনিসগুলো আমি হাইড করে রাখতে চাই সবার কাছ থেকে, সেই জিনিসগুলোকে বার করে, মানে খুব জানে তো ভালো, মানে বলে না খুঁটিয়ে খুঁটিয়ে চিমটি কেটে বার করে আনার মতো। এই কাস্টিং কাউচ ব্যাপারটার জন্য না আমি না ভয়ের চোটে আমি ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকতে পারি। এবার সেই ঘটনাগুলো যারা মেনে নিয়ে চলে তারা চলে, রোলটার জন্য তোমায় কি কি করতে হবে তার আগে শর্তগুলো দিয়ে দেয় বড় খাতার মধ্যে লিখে, সেটা অ্যাটলিস্ট আমার দ্বারা হবে না। তাই জন্য আমি অভিনয়ে আসতে পারিনি, সুযোগ আমি চাইনি কারো কাছে। যখন চাইতে গিয়েছিলাম কারো কাছে সুযোগ, বড় বড় ডিরেক্টররা ছিলেন, আমি নাম তাদের বলবো না। তুমি এটা কি সর্বনাশে কথা বলে দিলে? এটার উত্তর আমি কি দেবো? যারা ওই পারে আমার এটা শুনবে তারা পরের দিন আমাকে একটা কাজও দেবে না। আমি ওয়াশরুমে আমি কোমোটে বসে যা সুন্দর সুর আমার মাথার থেকে বেরোয়, আমি এটা কল্পনা, আমি মোবাইল নিয়ে আমি সুরটাকে ধরে রাখি, মোবাইল নিয়ে যাই। এটা আমি প্রথমবার আমি লাইভে বললাম, কুছ তো লোগ কহেঙ্গে লোগো কা কাম হ্যায় कहना। এটা আমার বলতে কোনো আপত্তি নেই। তুমিও জানো রাজনীতিতে 100 টাকা যদি আমরা পাই, সরকারের যেটা আমরা রাজনীতির জন্য 100 টাকা যদি পাই, 100 টাকা পকেটে গোজার চেষ্টা করি, তাই তো? তো আমি সেটা দেখিয়ে দিয়েছি, নো পয়সার খেলা। আমি দাঁড়াতে এসেছি, দাঁড়াবো। আমি যদি আমি বলেছি আমি যদি একটা ভোটও মালদার থেকে পাই, সেটা আমার নিজের জন্য, আমায় ভালোবেসে লোক দেবে। তার কারণ ওই দলটাকে কেউ চেনে না। আমি এখনো বলছি যে যারা রাখার তারা পকেটে রাখো, কিন্তু কিছু পোর্শন তো মানুষের জন্য দাও, যাদের জন্য আজকে তোমরা ওই জায়গায় বসেছো, যাদের ভোটে, যাদের রক্তে, যাদের কষ্টে তোমরা আজকে ওই জায়গায় বসেছো, সেই জায়গাটার মর্যাদা তোমরা দাও। আমি ইমোশনালি, আমি মেন্টালি, আমি ভালোবেসে যা করেছি। আর আমি যা ভোট পেয়েছি, মালদাবাসীকে আমি তার জন্য অনেক ধন্যবাদ যে এত ভোট আমায় দিয়েছে শুধুমাত্র আমাকে ভালোবেসে। নমস্কার, আপনারা দেখছেন কফি উইথ বোস। কফি উইথ বোসের নতুন এপিসোডে এইবার আজকের দিনে আমাদের অতিথি আছেন উত্তরবঙ্গের সুস্মিতা দে। উত্তরবঙ্গের সুস্মিতা দে সঙ্গীত শিল্পী হিসাবে কলকাতায় অনেক কাজ করছেন, অনেকগুলো প্রজেক্টের সঙ্গে যুক্ত, অনেক একক গানও আছে তাঁর। তিনি বিভিন্ন জায়গায় প্রচুর অনুষ্ঠান করছেন। এই সুস্মিতা উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হলেও বর্ধমান ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি করেছেন এবং এই কলকাতা সহ কলকাতা, মুম্বাই, বিভিন্ন শহরে এই ভারতবর্ষের তার গান অত্যন্ত জনপ্রিয়। আজকে সুস্মিতার সঙ্গে আমরা যে আড্ডা আমাদের কফি উইথ বোসের, সেই আড্ডায় আমরা জানবো সুস্মিতা যে অংশের সুস্মিতার জন্ম, অর্থাৎ কোচবিহার শহরের অংশে সুস্মিতার জন্ম, উত্তরবঙ্গের কোচবিহারে, এবং সেইখান থেকে এই যে কলকাতায় আসার যে জার্নি, কলকাতায় এসে কলকাতায় থেকে লড়াই করে ভারতবর্ষের বিভিন্ন শহরে এবং বিদেশের বিভিন্ন শহরে যে অনুষ্ঠান যে করছে, সঙ্গীত শিল্পী হিসাবে যে অনুষ্ঠান করছে, এই জার্নিটা তো সহজ নয়। বিশেষ করে একটি মেয়ের পক্ষে এই দুনিয়াটা অত্যন্ত কঠিন। যদিও আমি এখানে লিঙ্গভিত্তিক কোনো বৈষম্য করতে চাই না, তবুও এটা কঠিন, আমরা সবাই জানি। এই জার্নিটার গল্প, কিছু মজার গল্প আমরা সুস্মিতার মুখ থেকে আজকে শুনব। সবার আগে তোমাকে হাই, প্রণাম, নমস্কার। আর সবাইকে যারা ওপারে আছেন, দর্শক আমার আছেন বলবো না, আছেন বললে মনে হয় অনেকটা দূরের, তো একটু আমরা সঙ্গীত জগতের মানুষ, শিল্পী মানুষ, তো আমরা আপন করে নিতে জানি, তাই তুমি করে বলছি। তাই সবাইকে আমার প্রণাম। সবাই মানে দীপ্তিমানদা হচ্ছে দাদা, তার চেয়ে বড় হচ্ছে ভালো বন্ধু। বলে না দাদা বন্ধু, সেই একটা খুব ভালো সম্পর্ক আমাদের মধ্যে আছে। দীপ্তিমানদা ভীষণ গুণী একজন মানুষ। আমার কথা তো উনি বললেন, কিন্তু আমি একটু বলি, উনি খুব গুণী একজন মানুষ। প্রচুর লেখা ওনার রয়েছে,
আর যেই লেখার মধ্যে কিছু গান উনি বার করেছেন, ভীষণ সুন্দর গান। যদি না ফিরতি পথে দেখা হয় কোনো দিনও, যদি কিছু কথা রয়ে যায় যাওয়ার সময়, তুমি রেগে যেও না প্রিয়, তুমি রেগে যেও না প্রিয়। আমার মনে হয় তোমরা সবাই শুনেছো, বা যারা শোনোনি তারা বলে দেবে দীপ্তিমান দা। আর আমি একটা গান মানে চেষ্টা করেছি গাইবার, সুর করার, সেটাও আমি মাঝে কোথাও একটা বলবো। আর যেটা বললো যে আমার জার্নিটা, তো ওই জার্নিটা তো সহজ নয়, এটা সত্যিকারের কথা, জার্নিটা খুব কঠিনই ছিল। সবচেয়ে বড় কথা, আমি মানে কোনোদিন ভাবিনি যে আমি কলকাতায় এসে সেটেল হব বা আমি গান নিয়ে আমি এগোবো, সেটা আমার ধারণার বাইরে ছিল। আমার বাবা ছিলেন ITI প্রফেসর, তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। ছোটোবেলার থেকেই আমার মা বাবা ওই বলে না, পড়াশুনো গান বাজনা ছাড়া আর কিছুতে আমরা শিখিনি, আমরা জানি না। খেলাধুলা খুব একটা আমি করিনি কখনো, আর্ট, নাচ গান এগুলো নিয়েছিলাম, কিন্তু এইটা মাই প্রফেশন আমার হবে, এটা আমার মানে এখনো ভাবলে খুব অবাক লাগে। আমার বাবা চাইতেন যে আমি খুব একজন টিচার বা আমি কোনো অফিসার বাবার মতো কিছু একটা হব, সরকারি চাকরি করব, কিন্তু আমার না স্বপ্নটা বরাবরই একটু অন্য রকমের, যে আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন। তো সেই জন্যে আমি ওই সীমাবদ্ধ জায়গায় আমাকে আটকে রাখা যাবে না, হয়তো সে তার জন্যই আজকে আমি, নাহলে তোমাকে আমি দেখা পেতাম কি করে কলকাতায় না হলে। তো আমার জার্নিটা অনেকটা বড়, যেহেতু আমাদের খুব কম সময়, তাই ছোট্ট করে বলা তোমাদের। না না, কোনো অসুবিধা নেই, বলতে পারিস। তোমাদের সামনে বলা যে অ্যাকচুয়ালি আমার স্কুলিং, আমার জন্ম হচ্ছে রায়গঞ্জ, যেহেতু আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল। তো জন্মের পরে আমার কিছুটা পড়াশুনো সেখানে, কিছুটা পড়াশুনো আমার কোচবিহারে, কলেজ কোচবিহারে, তারপরে বর্ধমান আমার মাস্টার্স কমপ্লিট, তারপরে কিছুটা পড়াশোনা আমার শিলিগুড়িতে, এটা হচ্ছে তোমার টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশুনো, তো কম্পিউটার নিয়ে, সেটা বাবার ওখানে পড়াশোনা করেছি আমি ITI-তে। তো পড়াশুনো করতে আমার বরাবরই ভালো লাগে, আর এখনো ভালো লাগে, বই পড়ি আমি প্রচন্ড। তো এই পড়াশুনোর ফাঁকে আমি চাকরি জয়েন করি, HDFC ব্যাংক, বাজাজ, আমি চাকরি করতাম। মানে আমি না নিজের পায়ে দাঁড়ানোর একটা ছোটবেলার থেকে আমার খুব ন্যাক ছিল, যে আমি কেন বাবার কাছে চাইবো, তো আমার মধ্যে সেটা ছিল। তো যাই হোক, কত সালে তুই HDFC ব্যাংকে চাকরি? আমি 9 বছর চাকরি করেছি। 9 বছর? 8-9 বছর HDFC ব্যাংক। তারপরে আমার যাই হোক বিয়ে হয়। বিয়ের পর তারপর দেখলাম যে আমার ডে বাই ডে আমার স্বপ্নগুলো মানে আরো যেন বাড়তে থাকে, পাখা মেলতে চায় স্বপ্নগুলো। তো ব্যাংকে যখন আমি ছিলাম, বাজাজেও ছিলাম আমি 2-3 বছর, IIFL, আমি অনেক মানে ছিলাম অর্গানাইজেশনে। তো করার পর আমি ভাবলাম যে ওগুলো যখন করছি আমি, আমার গানটা হচ্ছে না। ছোটবেলাতে মায়ের কাছ থেকে গানটা শেখা আমার, কারণ মা আমার ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তো একটা তো ছিল রক্তে। আমার বাবা ভালো গান গাইতেন, জীবন মিত্রের কাজ করতে করতে, মানে আমার বাবা গুণী ছিলেন, সর্বগুণে সম্পন্না পুরুষ, নারী বলে না পুরুষ। তো ওই গানটা হচ্ছে না, তো বলে না কোথাও একটা তোমার মনের খিদেটা যদি তুমি, যেমন তোমার লেখার যদি না লিখতে পারো, দেবে কিছুদিন ভালো লাগবে না তোমার। এই সময় গানটা না গাইতে পারলে কোথাও একটা মনে হচ্ছে যে ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, আচ্ছা এরকম করে হবে না। তখন আমার মেয়ে 2 বছরের, ছোট, হ্যাঁ, ওকে স্কুলে ভর্তি করি। তো বাড়িতে কাউকেই আমি বলিনি কিছু। হঠাৎ করে আমি একটা ইন্টারভিউ দিই কলকাতায়। সেই ইন্টারভিউতে
সেই ইন্টারভিউ আমাকে যোগাযোগ করে দিয়েছিলেন আমার একজন চেনা জানা একজন দাদা। তো সল্টলেকে এসে আমি ইন্টারভিউ সিলেক্ট হই আইটি ফার্মে। তো ওই আইটি ফার্মে জব নিয়ে আমি কলকাতায় আসি। মানে ওটা একটা ছুতো যে আমাকে মুভ করতাম, যদি হ্যাঁ সেরকম যদি অতটা বুদ্ধি থাকতো তাহলে কলকাতা না এসে আমি মুম্বাই শিফট করতাম, বাট করতাম আগের মতো। এখনকার এরকম একটু মানসিকতা থাকলে, বুদ্ধি থাকলে মুম্বাই শিফট করতাম, কলকাতায় নয়। তো ওই শিফট করলাম, 1 বছর চাকরি করলাম, প্রচুর খাটনি। ওই অ্যাজ ইট ইজ 9টার সময় যাও, রাত্রি 10টা 11টার সময় পরে ঢুকো। প্রচুরই কষ্ট করেছি, তার কারণ যে তখন বাবা মারা গেছেন আমার। মানে বাবা মারা যাওয়া 14তে মারা গেছেন বাবা। মারা যাওয়ার পরের বছরই আমি চলে আসি। কারণ না আমি কোচবিহারটা আমাকে না কেরকম একটা হন্ট করতো, যে চারিদিকে যেখানে তাকাতাম মনে হচ্ছে বাবা। হ্যাঁ, ওই যে বাবার ডাক, যে বাবু আজকে কি খাবে, বাবু ফোন করে, ওটা মানে নেওয়া যাচ্ছে। খুব কষ্ট হচ্ছিল বাবার জন্য। আবার আমি খুব চাপা, আমি কাউকে বুঝাতে পারি না। তারপর আমি চলে আসলাম। চলে আসার পরে তো এখানে কাউকে চিনি না, কিন্তু কিছু মানুষ আমি বলছি, যারা যদি দেখে আমার ইন্টারভিউ, তোমার সাথে কথোপকথন যদি কেউ দেখে, তারা যদি দেখে, আমি তাদেরকে সত্যি আমি অনেস্টলি মন থেকে অনেক ধন্যবাদ যে সেই সমস্ত ভালো মানুষরা আমার পাশে ছিল বলে আজকে আমি এখানে এসে বসতে পেরেছি, তোমার সাথে কথা বলতে পেরেছি। বলে না খারাপ মানুষ আছে, আমার মনে ভালো মানুষও আছে। নাহলে আমার রিলেটিভ আমাকে হেল্প করেনি, হ্যাঁ, বাড়িতে 2 দিনও থাকতে দেয়নি। কিন্তু সেই যে অচেনা মানুষ একজন, আমি তার নামটা বলছি না, তিনি তার বাড়িতে রেখে তার মাকে, আমি বম্মা বলি, এত ভালো আমি ভাবতে পারিনি। তারা নতুন, আমি প্রথমেই লেকটাউনে উঠি, লেকটাউনে একটা ঘর ভাড়া নেই, তারপরে শিফট করি পাটুলি, তারপর শিফট করি টালিগঞ্জ, নাকতলা, তারপরে তো এখন আমার জায়গায়। মানে জার্নিটা এরম ছিল যে আমি সেই সময় 5,000 টাকাও ঘর ভাড়া দেওয়াটা, 5,000 টাকা আমার কাছে বিশাল বড় ব্যাপার। চাকরি ছেড়ে দেওয়ার পরে, মানে 1 বছর চাকরি করার পরে তো ছেড়ে দিয়েছি চাকরি। এবার চাকরি না ছাড়লে তো যে উদ্দেশ্যে আমি এসেছি সেটা তো আমার ফুলফিল হচ্ছে না। তো বাড়িতে জানাইনি আমি চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু বাড়িতে যে রেসপন্সিবিলিটি আমার রয়েছে আমার মেয়ের প্রতি, আমার ফ্যামিলির প্রতি, সেটা কিন্তু আমি করে যাচ্ছি। কি করে করছি সেটা কিন্তু তারা জানে আমি চাকরি করছি, কিন্তু আমি কি করে করছি আমার তো না বিশ্বাস উঠে যাচ্ছে। তো সেই সময় আমি তখন ফেসবুক অতটাও বেশি হাইলাইটেড ছিল না। তো কিছু অর্গানাইজাররা আমায় দেখে বা কারো থ্রুতে কথা বলে একটা শো দাও, একটা শো, এরকম করে একদিন কাজ করতে গেছি, এসে দেখছি বৃষ্টি পড়েছে, ছাদের ওপরে জাস্ট স্লিপারি ছাদ, তার মধ্যে একটা ঘর, ছোট ঘর, গরম। ওই এসে দেখি জলে আমার না বিছানা, নিচে ছিল পাতা গদ্দি, বিছানা, আমার জুতো, আমার যা ছিল, একটা আয়না ছিল না জানো, এইটুকু একটা আয়না ছিল, ভাসছে আমার সব নিচে। আজ থেকে 10 বছর আগে আমি না কাঁদছি লিটারেলি। মানে আমি কোথায় পাটুলিতে আমি কোথায় যাব তখন, কাঁদছি। হ্যাঁ, মানে কি করবো আমি, মানে কি করবো, গাদ্দিটা আমি তো আমার পক্ষে সম্ভব না। পরে আমি বাড়িয়ালিকে ফোন করি, উনি একটু খরুস ছিলেন, কিন্তু মনটা খুব ভালো ছিল, মানে দয়া ছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি কি তোর ওটা করবো নাকি? বলো না প্লিজ আমার একটু হেল্প করবে। আচ্ছা রাখ আমি আসছি, মানে মানে বলে না যে নারকেলের মতো। তো এই সে আমার হেল্প করলো, করে ঠোরে, মানে শোবো যে ওই গাদ্দিতে শুকোয়, চট পেতে আমি শুয়েছি। মানে কষ্টগুলো না এখন ওই মনে করলে আমার না ভালো লাগে, যে আমি যদি কষ্ট না করতাম তাহলে এই যে আনন্দগুলো, একটা করে জিনিস আমার করা নিজের হাতে, জীবনে ভাবিনি যে আমার ঘরে এসি, আমি নিজের গাড়ি কিনবো, মানে আমি জীবনে ভাবিনি আমি একটা জায়গায় আসবো, এটা আমার একটা স্বপ্ন। যে আমি প্রচন্ড কষ্ট করেছি, আমি হেঁটে হেঁটে যাতায়াত করতাম, 10 টাকা সেই সময় কাছে বিশাল বড় ব্যাপার ছিল। মানে 1000 টাকার শো
বুঝতে পারছো? মানে সেটাও ঠিকঠাক মতো হতো কি হতো না, মানে খাওয়ার গ্যাস কি সেটা পর্যন্ত জীবনে দেখিনি। গ্যাস ছিল না, ইন্ডাকশন কারেন্ট নেই, খাবো কি? ইন্ডাকশন একজনকে বলে মা ফোন করেছে, তখন মাকে আমি বললাম মা এর ব্যাপার, হ্যাঁ তাহলে তুমি চলে আসো, কেন ওখানে থাকার দরকার, মেয়ে এতটুকু। না আমি খুব জিদ্দি মেয়ে, যেটা ঠানবো তো আমি করবোই, তাহলে না আমি থাকবোই। তারপরে মা একজনকে বলে সেই ইন্ডাকশন আমাকে উনি কিনে দিলেন, সো থ্যাংক ইউ, ওনাকেও থ্যাংক ইউ। ইন্ডাকশন কিনে দিয়ে আমার ভাত খাওয়া হলো 2 দিন পরে, মুড়ি খেয়েছিলাম জানো। মানে সবাই এখন ভাবলে শুনলে ভাববে, বা আমারও মাঝে মাঝে মনে হয় এগুলো গল্প যদি আমাদের লাইফে সত্যির না হয়, তাহলে আমার মনে হয় না আমরা ভালো কিছুটাকে যখন অ্যাচিভ করব সেটার আনন্দটা আমরা অনুভব করতে পারবো। অথচ তুই তো তোর ছোটবেলা থেকে কোনো রকম কষ্ট করিস? আমি ছোটবেলা থেকে কোনো কষ্ট করিনি। আমার বলবো না সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছিলাম, বাট যেটা হয়, বাবা ভীষণ আদরের ছিলাম আমি, প্রচন্ড আদরের। আর মানে কি বলবো, আমাকে সাইকেল কোনোদিন চালানো শেখায়নি। যদি আমি পড়ে যাই, কোথাও ব্যথা পাই, তো ভালো বাড়ির সামনের স্কুলে আমাকে পড়িয়েছে, যাতে অত দূরে আমার হেঁটে কষ্ট করে যেতে না হয়। মানে এতটাই আমি আদরের ছিলাম, বংশের বড়, সবার আদরের ছিলাম। আর আমি একটু বরাবরই একটু আদো টাইপেরই, আর নাচ গান এগুলো। আর আমাকে আমার ঠাম্মা আমাকে বলতো যে রূপসী নাগরী বলে ডাকতো, সাজতে ভালোবাসতাম। তো ভালোবাসা পেয়েছি। দেখ, কষ্ট তো জয়েন্ট ফ্যামিলি সেই সময় ছিল, সেই কষ্টটা আলাদা ছিল। ধরো জয়েন্ট ফ্যামিলির জন্য আমাদের মা ভালো করে হয়তো, যেটা আমাদের টিফিন আজকে আমার মেয়েকে আমি দিতে পারছি, যেটা ভালো ভালো খাও, সেটা হয়তো দিতে পারিনি। তার মানে এটা নয় যে জলে পড়েছিলাম, ভালো ছিলাম। কিন্তু এখানে আসার পর একটা অন্য রকমের কষ্ট। মাথার উপরে কেউ নেই, না বাবা না অন্য কেউ, মানে কেউ নেই, তো একা। স্ট্রাগল একটা মেয়ের জীবনে যে কি পরিমাণে স্ট্রাগল হতে পারে সেটা আমি মানে দেখে এসেছি। তবুও আমাকে দেখে কেউ মনেই করে না যে ও তুই, আমি স্ট্রাগল করতে পারি, মানে আমি বিন্দাস, যে ও তো বিন্দাস স্ট্রাগল করতেই পারে। মানে আমি সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছি, আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না আমি কষ্ট করতে পারি। কিন্তু আর আমিও কাউকে বলি না, কারণ আমি চাই না কেউ, আমি চাই সবাই আমার বাইরেটা দেখুক, ভেতরটা না। ভেতরে আমি কেমন আছি, আমার ওপর দিয়ে কি যায়, বা মেন্টাল প্রেশার, আমার রেসপন্সিবিলিটি, সেটা শুধু আমি জানি, আর কেউ জানুক না। তার কারণ যখনই কেউ জানবে না, তুমি ধরো মন খুলে কাউকে বলছো, মাঝে মাঝে তো আমরা হাঁপিয়ে যাই কাজ করতে করতে, যে না একটা ভালো বন্ধু কেউ কাউকে নিজের কথা শেয়ার করব, তখন না তারা, আমি দেখেছি সেই সুযোগগুলো নেয়। তো আমি চাই না, বা একটা মেয়ে হয়ে আমি চাই না আমার কেউ সুযোগ নেক। সুযোগ আমি নেব না কারো কাছে, আমি দেবও না সুযোগ। সুতরাং ঠিক আছে, বি অনেস্ট, তোমার কাজ এমনি তোমার রেগুলার ওয়াইজ না হোক, যেটুকু কাজ করি আমি মান সম্মান নিয়ে কাজ করি, মাথা উঁচু করে কাজ করি, আমার হয়ে যায়। আমার কাউকে বলতে হয় না এই কাজ দাও করে, আমি হ্যাপি। বাট এর মাঝখানেও আরো অনেক অনেক গল্প, অনেক অনেক কিছু আছে। তুমি ভালো করে জানো আমাদের জীবনটাই শিল্পীদের কি ধরো চড়াই উতরাই হয়, তো খারাপ ভালো সবটাই তো নিয়ে হয়। সেই বিটারনেস গুলো আমি চাই না আর আসুক। আমি এরকমই হাসমুখ, আমি হাসতে ভালোবাসি, আমি খাওয়াতে ভালোবাসি, আমি রান্না করতে ভালোবাসি। তো যেগুলো আমার পজিটিভিটি আমাকে বাড়ায়, আমার মনে হয় আমার জীবনে ওটা আমি করতে ভালোবাসি। নেগেটিভ জিনিসগুলোর থেকে আমি দূরে থাকি অল টাইম। এই যে লড়াই উত্তরবঙ্গ থেকে এসে, কোথাও মনে হয় না যে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট, সেখানে কি নেই? সমস্ত কিছু আছে, শুধুমাত্র হয়তোবা কিছু কিছু সরকারি ঔদাসীন্যের কারণে সুযোগ হয়তো খুব বেশি পরিমাণে নেই। কিন্তু এরকম একটা জায়গা, এরকম একটা অক্সিজেনপূর্ণ অঞ্চল, সেই জায়গা ছেড়ে কলকাতাতে এসে এই লড়াইটা লড়তে অনেক কষ্ট হয়, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন উত্তরবঙ্গে মানে বা এই কোচবিহার এত পুরনো একটা জায়গা, তার এত একটা মানে খুব গভীর একটা ইতিহাস আছে, খুব সমৃদ্ধির একটা বড় ইতিহাস আছে কোচবিহার। সেই কোচবিহার শহর ছেড়ে
কলকাতাতে এসে এই লড়াইটা লড়তে ঠিক কেমন লাগে? তুমি বললে যে উত্তরবঙ্গে থেকে কেন কলকাতা এত সুন্দর জায়গা উত্তরবঙ্গ। অ্যাকচুয়ালি সত্যিকারের উত্তরবঙ্গের মানুষরা যেরকম ভালো হয়, ভালো মনের মানুষ হয়, ঠিক সেরকম উত্তরবঙ্গ জায়গাটা খুব সুন্দর। আর কুচবিহার খুব এনশিয়েন্ট জায়গা, তো সেক্ষেত্রে কষ্ট হয় কি জানো তো, কুচবিহারে এখন তো মানে এমন কিছু নেই যে কুচবিহারে নেই, তো সেইটা কি হয় না তোমার কোথাও একটা কষ্ট হয় যে আমরা কুচবিহারে থেকে কুচবিহারের মানুষ হয়ে জন্ম নিয়ে আমাদের বাইরে কাজ করতে হয়। তো সেখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক যে আমাদের কুচবিহারে কেন আমাদের সুযোগ সুবিধা নেই। একটা ভালো নার্সিং হোম নেই, চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নেই, পড়াশোনার সুযোগ সুবিধা নেই, ভালো এডুকেশনের হায়ার এডুকেশনের জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে। গান বলো, শিল্পকলা বলো, যে কোনো দিক থেকে আমাদের সবসময় বাইরে মুভ করতে হচ্ছে। কলকাতা নয় মুম্বাই, না ব্যাঙ্গালোর, না চেন্নাই, চিকিৎসা মানে এভরিওয়্যার। বাট আমাদের কোচবিহার যেখানে মানুষ ঘুরতে আসে, সেই জায়গাটাকে আমার মনে হয় যে আরো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। তো আমরা জনসাধারণ আমরা কি করবো, আমরা তো আছি সবসময়, আমাদেরও যেরকম দায়িত্ব সেরকম আমাদের যিনি আছেন সরকার, তা ওনার আরো বেশি দায়িত্ব যে আমাদের নর্থ বেঙ্গল এমন একটা জায়গা যেখান থেকে তুমি বিদেশ বলো মানে ভারতবর্ষ বলো, যে কোনো কোনার জায়গা থেকে নর্থ বেঙ্গল পাহাড় মানে ছুটে চলে আসে। তাহলে আমাদের কেন বাইরে যেতে হবে কাজের জন্য? তো সেইটা নিয়ে তো একটা প্রশ্ন হওয়া উচিত, ওঠা উচিত, অবশ্যই উচিত যে আমরা দেখো আজকে বাড়িতে খেয়ে বাড়িতে বসে একটা মেয়ে যে স্ট্রাগলটা করবে তার স্ট্রাগলটা আলাদা, আরেকটা মেয়ে যখন তার জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে স্ট্রাগল করবে তার স্ট্রাগলটা হয় অনেকটা বেশি কঠিন। তো আমার মনে হয় যে উত্তরবঙ্গটাকে যেমন এত উন্নয়ন চারিদিকে হচ্ছে, উত্তরবঙ্গের চারিদিকে গাছপালা এগুলো উন্নয়ন তো ঠিক আছে করছো, ঠিক আছে, কিন্তু চাকরি বাকরি উন্নয়নটা করা উচিত। এটা না হলে না আজকে পড়াশোনার উন্নয়ন নেই কোচবিহারে, ভালো নার্সিংহোম নেই, অফিস আদালত সরকারি যেগুলো রয়েছে ঠিক আছে, আদার্স যে আইটি ফার্ম কুচবিহারে নেই কেন? কলকাতাতে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, এখানে রয়েছে, তো কুচবিহারে তাহলে কিছু তো দাও যেখানে মানুষগুলো এই যে এতগুলো ছাত্রছাত্রী পড়াশোনা করে বেকার ঘুরছে। তুমি জানো আমি বাড়িতে গিয়েছিলাম, আমার তো খুব একটা বাড়িতে যাওয়া হয় না, তো বাড়িতে গিয়েছিলাম, আমি দেখছি যে আমি টোটোতে বসেছি, ওখানে গেলে একমাত্র টোটোতে বসা হয়, টোটোতে বসেছি, বসে আমি না আমার এটা বড় বড় অভ্যাস, আমি না গল্প করি, মানে আমার যার ভালো লাগে আমার মনে হয় যে আমি তার সাথে পজিটিভ ভাইবস পাচ্ছি বা আমার মেন্টাল কিছু ম্যাচ করছে মেন্টালিটি, আমি তার সাথে কথা বলি, সে রিক্সাওয়ালা হোক টোটো, আমার কোনো ওগুলো, আমি সবার সাথে হাসি খুশি হয়ে কথা বলি। আমি ওকে জিজ্ঞেস করলাম, যারা দেখেই মনে হলো যে একটা ভদ্র ঘরের ছেলে, আমি বললাম তুমি কথা বলতে বলছে দিদি জানেন আমাদের কি অবস্থা, আমি বিএ পাশ করে টোটো চালাচ্ছি। তো এইটা কষ্টের যে আর কিছু না, একটা ছেলে বিএ পাশ করে কুচবিহার কলেজ থেকে ওখানে কুচবিহার কলেজ আছে, কুচবিহার কলেজে বিএ পাশ করে সে নাকি টোটো চালাচ্ছে। তো তাহলে কি বলবো বলো? তাই সরকারের তো আমি যদিও আমার ওইটা যাওয়া উচিত না রাজনৈতিক পার্টটা, কিন্তু তবু একটা মানুষ হয়ে, একটা সাধারণ মানুষ হয়ে আমার মনে হয় যে সরকারকে একটু জানানো উচিত যে কর্মসংস্থানের ব্যবস্থাটা আমাদের কোচবিহারে করা উচিত। নট অনলি কোচবিহার, মালদা আছে, যে জায়গার জিনিসগুলো যে জায়গায় প্রসিদ্ধ, যেমন মালদা আম প্রসিদ্ধ, আমাদের কোচবিহার হিস্টোরিক্যাল প্লেস, তো সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে মানুষের কর্মসংস্থান আমার মনে হয় সরকার এগুলো উদ্যোগ নেওয়া। শুধু তাই নয়, কুচবিহারের 100 কিলোমিটার রেডিয়াসে যে সমস্ত জায়গা আছে সেটা নিয়ে সাধারণ, সেখানে টুরিস্ট প্লেস হিসেবে খুব ভালো, বহুমূল্য গাছ আছে, অনেক মেডিকেটেড ট্রির বাগান আছে, সেগুলো নিয়েও বা সব থেকে গুরুত্বপূর্ণ অসংখ্য চা বাগান আছে। আমরা যখন শোতে যাই বিভিন্ন জায়গায় তো শো করি আমি, তো আরবান বলো রুরাল বলো সব জায়গায় শো আমাদের করতে হয়, তখন না যখন গ্রামে যাই মাঝে মাঝে শো করতে,
তখন দেখি এত কষ্ট, ওরা ওরা না তোমাকে ভগবানের মতো তুলে নেবে, মানে এসছো, হ্যাঁ দিদি আসুন, মানে কোনো অসুবিধা হতে দেবে না, মানে এত আন্তরিকতা। তো তোমাকে চেনে না, টিভিতে দেখেছে, তোমার গান শুনেছে, মানে পাগল হয়ে যায়। সেই সমস্ত মানুষগুলো যখন দেখি না যে কষ্ট করে আছে বাচ্চা বাচ্চাগুলো, তখন খারাপ লাগে যে একটা এক প্রস্ত মানুষ মানে হায়ার লেভেলে চলে গেছে, তার প্রচুর টাকা পয়সার মালিক, আর একটা একদম নিচে, আর মাঝখানে কার? আমরা মধ্যবিত্তরা, আমরা না পারছি নিজের মানসম্মান জলাঞ্জলি দিয়ে কিছু করতে, না পারছি আমাদের জায়গা থেকে নিচে নেমে কাজ করতে। আচ্ছা, তুই তো প্রচুর শো করিস বিভিন্ন শহরে, ভারতবর্ষের বিভিন্ন শহরে, বিদেশেও অনেক শো করেছিস। এই যে ভারতবর্ষের বিভিন্ন শহরে তোরা মূলত যে গানগুলো করিস, সেগুলো তো সব জেনারেলি শোগুলো হয় যে খুব চলতি গানের শো হয়, যে গানগুলো হিট হয় বা যে গানগুলো তোরা করেছিস সেরকম হিট গান, সেই রকম তার উপরে শো হয়। এই যে হিট গানের যে শো বা এই ধরনের গান, এই শো করে কোথাও মনে হয় মানে বিভিন্ন শহরে তো এই ধরনের পপুলার গানগুলোরই বাজার থাকে, সেই গানগুলোরই রিকোয়েস্ট থাকে, কিন্তু কোথাও মনে হয় না শুধুমাত্র এই ধরনের গান করতে করতে গানের প্রতি যে সাধনা, সেটা কোথাও, বা গানের যে চর্চা সেটা কোথাও নষ্ট হচ্ছে, শুধুমাত্র মার্কেট যাতে আছে সেইটুকুনি গানই তোদেরকে করতে হচ্ছে। এর জন্য অরিজিনাল গানের যে সাধনা, ক্লাসিক্যাল সঙ্গীত যেটা তুই একসময় করেছিস, করে বড় হয়েছিস, সেগুলো কোথাও চর্চার অভাবে নষ্ট হতে বসেছে। আমি ভাবিনি তুমি এই কোয়েশ্চেনটা করবে। প্রথম হচ্ছে দেখো, এই প্রসঙ্গে না অনেকগুলো কথা আমার মাথার মধ্যে আসছে, আর আমি সেগুলো বলতে চাই। প্রথমত, আমরা যারা সিঙ্গার আছি, সিঙ্গার তো এখন অনেক রকমের হয়ে গেছে। বাথরুম সিঙ্গারও সে নাকি স্টেজে গাইছে, যে ডান্সার সেও সিঙ্গার হয়ে গাইছে। এখন গানটা হচ্ছে কি জানো তো, আমোদের জায়গা। আগে আমরা গানটা গাইতাম মানুষকে ভেতরে টাচ করার জন্য, গান আগেকার গভীরতা ছিল। একটা গান শুনে তুমি না বুঝতে পারবে আগের গানগুলো, যে তুমি ওই কোন জগতে চলে গেছো, মনে হবে ওটা তুমি। রিয়ালিস্টিক আমরা এইভাবে গানগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি, রিয়েলিটি এবং স্পিরিচুয়ালিটি দুটোই মিশে ছিল আগেকার গানগুলো। এখনকার গানগুলো আমরা যখন স্টেজ পারফর্ম করি, তখন যেহেতু পারফর্ম করছি, সেই জন্য তুমি তোমার মন চাই গান গাইতে পারবে না, যে গানগুলো তুমি চাও মন থেকে, বা যেই গানগুলো তুমি জানো দর্শকরা পছন্দ করে। কিন্তু ওই যে বলে না 100টার মধ্যে 5টা ওই গেড়ি পাকামো লোক থাকে, তারা তোমার ওই প্রোগ্রামটা নষ্ট করে দেবে গানগুলো যদি গাও। হ্যাঁ, এই সিঙ্গারে কি পারফর্ম করতে পারছে না, ওগুলো কি প্যান প্যানে গান নাচো। আরে নাচো মানে কি, একটা বিট যখন পড়বে সে এমনিতেই নাচবে, নাচের গান। তার জন্য সুরের যে একটা পরিকাঠামো, তাকে ক্লাসিক্যাল রেয়াজ করে করতে হবে এমনটা তখন দরকার হয় না। একটা ডান্স নাম্বার করতে হলে যাকে সেই বিটেই তাকে দৌড়তে হয়। যখন সে অন্য ঘরানার গান শোনাবে, গজল বলো, কোনো ইমোশনাল গান, স্যাড সং, সেই গানগুলো মুরখিয়া যখন দেবে, তখন মনে হবে সেই শিল্পীটা আদতেও সে শিল্পী কিনা, সে আদতেও সঙ্গীতটা, গানটা ছোটবেলা থেকে রেয়াজ করেছে কিনা, তার অলংকারিক সে জানে কিনা, ক্লাসিক্যাল জানে কিনা। আজকে আমরা ক্লাসিকটা কেন শিখি? আমরা সরুসরা এবিসিডি কেন শিখি? যাতে আমরা ওয়ার্ড কমপ্লিট করতে পারি, সেন্টেন্সটা খুব সুন্দর করে লিখতে পারি, গুছিয়ে লিখতে পারি। ক্লাসিকটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে ক্লাসিক তুমি যত শিখবে, যত রেয়াজ করবে, তোমার গলা এক্সারসাইজ যত করবে, তত তুমি দেখবে তুমি ফ্রিকোয়েন্টলি তুমি মানে খুব সুন্দর করে গাইতে পারছো। তার জন্য তোমাকে মাথা কুচকুনি করে গাইতে হবে না। তুমি যে কোনো গান, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল গীতি বলো, ওয়েস্টার্ন বলো, যে কোনো গান তুমি গাইতে পারবে। তার জন্য ক্লাসিকটা শেখা। কিন্তু এখনকার মানুষ স্টেজে উঠেই শুরু করে দেয় যত রাজ্যের গান, মানে ওই নাচের লায়লা লায়লা নাগিন, সরি, মানে মানুষের রুচিটার অনেক রুচি খুব খারাপ হয়ে গেছে। আর সবচেয়ে রুচি খারাপ হয়েছে কিছু কিছু, আমি বলছি না, কিছু কিছু মানে শিল্পী রয়েছে তোমরা, যারা একটু গানটা শিখে গানটা গাও, মানে খারাপ পেও না। যদি গানটা গাইতেই হয় আমার,
ভালোবেসে গাও, একটু শেখো না, শিখলে তো অসুবিধা নেই, শেখো, যত শিখবে তত ভালো গাইবে। লোকে ভালো বললে তো আমার মনে হয়, ধরো তোমাকে কেউ ভালো বললো, তোমার দীপ্তি মান্দার লেখাটা কি সুন্দর, আমারও ভালো লাগবে শুনতে, তার কারণ তোমার সাথে আমি রিলেটেড। তো একটা শিল্পী একটা শিল্পীর সাথে রিলেটেড। কোনো শিল্পীকে যদি কেউ খারাপ বলে, এ কি গাইছে, তখন শুনতে খুব অড লাগে, কারণ তুমি দেখছো ও সত্যি খারাপ গাইছে, কিন্তু তুমি কমেন্ট করতে পারবে না, বলতে পারবে না। আরে বাবা শোন, আমরা একটা গান যখন গাই তখন আমি অন্তত রেকর্ডিং করি নিজের গানগুলো, কোথায় খারাপ হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। আমি কোনো রেকর্ডিং সেশনে যখন যাই তখন আমি বলি যে ওরা বলে না পিচটা আমার, আমি পিচ তো করবেই অবভিয়াসলি, শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং এরও পিচ করতে হয়, পিচ করবেই, কিন্তু গলাটা দিয়ে যতটা সম্ভব আমরা করি না, চেষ্টা করি, তারপরে তো তোমরা বাকিটা করে নেবে। এই যে একটা ডেডিকেশন গানের, গানটাকে ভালোবাসতে হবে। যে কোনো কাজ তুমি যদি লাইফে করো সেটাকে ভালোবেসে আনন্দ করে প্রেজেন্ট করতে হবে। স্টেজে উঠলাম, উঠেই নাচের গান, মানুষকে নাচানোটা আমার কর্তব্য নয়, মানুষকে আনন্দ দেওয়াটা আমার কর্তব্য, তার জন্য আমাকে পেমেন্ট দিয়ে নিয়ে যায়। নাচে তো ডিজে চালিয়েও নাচ করতে পারবে। হ্যাঁ, তার মানে তুই বলছিস যে একটা রুচির সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে। সংঘাত, আমি যখন গান গাই আমার অনেক গান গাইতে ইচ্ছা করে না স্টেজে, রেগুলার ওয়াইজ ওই একই নাচের গান ভালো লাগে না, আমার রুচিটা একটু আলাদা, বরাবরই একটু আলাদা টাইপের আমার সং লিস্ট থাকে। কিন্তু কিছু কিছু ওই মিউজিশিয়ানরা, ধর আজকে মিউজিশিয়ান কালকে মিউজিশিয়ান, আমার যারা মিউজিশিয়ান থাকে তাদের আমার বলতে হয় না। যেমন আমার নর্থ বেঙ্গল ব্যান্ড আমার আছে, আমার পরিবার, আমি বলি ওকে, তো তাদের আমার বলতে হয় না যে আমি কি রুচি, তো রুচিটা খুব ইম্প্যাক্ট ফেলে না মানুষ। আবার আমি এটাও দেখেছি কোনো অনুষ্ঠানে গিয়ে, ধর কেউ আমাকে নিয়ে গেছে, সে পেছন থেকে বলছে নাচের গান, আমার না প্রথমে না আমি ঘাবড়ে যেতাম, যে হয় না পিছন থেকে তোমাকে নাড়াচ্ছে, তুমি কি গান গাইবে তুমি বুঝতে পারছো, কনফিউজ হয়ে যাচ্ছ, আমি খুব ঘাবড়ে যেতাম। এখন তুমি বাড়বে যাও, এবার মানুষকে তুমি যখন ইমোশনাল গান শোনাচ্ছ না, তারা তোমার গান শুনছে, আমি দেখছি তারা তোমাকে মানে খুব ভালোভাবে নিচ্ছে। তুমি যখন একটা গানকে প্রেজেন্ট করছো, ধরো সে গানটাও শোনেইনি, কোনো ওয়েস্টার্ন গান বা হালকা পেপি নাম্বার বা খুব ভালো মোশনের, সে গানটা নিচ্ছে, শোনেনি কিন্তু, কারণ তার ওই বিটটা ভালো লাগছে, তার ওই সুরটা ভালো লাগছে, নিচ্ছে। একটা সিঙ্গারকে উচিত সব রকমের গান দর্শককে প্রেজেন্ট করা, নাকি সে নাচের গান। আমি শুনেছি যে বিভিন্ন গ্রামের শোয়ের ক্ষেত্রে আর্টিস্টদের অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়, বিশেষ করে যদি দর্শকদের রুচি আর পছন্দ অনুযায়ী গান না গায় আর্টিস্টকে আটকে রেখেছে, এরকম ঘটনাও ঘটেছে। তো বা এরকম দেখা গেছে যে পচা ডিম ছুঁড়ে মেরেছে, হ্যাঁ, যে কারণ সে যে মানে সেই আর্টিস্ট যে খারাপ গেয়েছে তা না, সেই আর্টিস্ট ওই দর্শকের পছন্দ মতন গানগুলো, কারণ প্রত্যেকটা আর্টিস্টের একটা জনার থাকে যে এই জনারের সে গান গায়। এবার ওই দর্শকদের সম্মিলিত দর্শক ক্রাউড, এবং তারা যে খুব একটা সুস্থ অবস্থায় থেকে গান শুনতে আসে এরকমও নয়, হ্যাঁ। তো সেই জায়গায় হয়তো দেখা গেল তারা এমন কিছু আচরণ করলো যেটা শিল্পীর মানে সম্মানের, শিল্পীকে তো সম্মানীয় নয়। এইরকম ধরনের কোনো ঘটনার মধ্যে পড়েছিস কোনো? এইরকম ধরনের ঘটনা প্রথমত মানে অনেক আগে যখন প্রথম গান আমি গাইতে এসছি তখন একবার পড়েছিলাম, আর তারপর আমি পড়িনি। তার কারণ আমি খুব চুজি, আমাকে যে বললো যে এখানে গান গাও, আমি পেমেন্টের জন্য চলে গেলাম। আমি আগের অভিজ্ঞতা তোকে শিখিয়েছি, আগের অভিজ্ঞতা শিখেছি, আর আমি চুজি, বরাবরই চুজি। আগে ধরো ওইটা শিখতে হবে তোমাকে, কারণ ওটা কিছুটা শিখাও তোমাকে। একটা শিল্পীকে কি করতে হয়, ধরো তুমি বসে রয়েছে বা ক্যামেরার ওই পারে যারা আছে, দর্শকরা যারা আছে, তাদের এক একটা মানুষের এক এক রকমের রুচি হয়, তাই না? কেউ ধরো ইমোশনাল, কেউ নাচের গান, কেউ ধরো বাংলা, কেউ ধরো বিহারি, কিন্তু তোমাকে ওইটাকে এক জায়গায় আনতে হবে, এক সুতোতে। এবার কি করে আনবে তুমি, কি করে আনবে তুমি? তুমি তো এবার কি করতে হয় না, সবাই যে গানগুলো তোমাকে রিকোয়েস্ট করছে তাদের সেই গানগুলো, দাদা আপনার জন্য, আপনাকে ভালোবেসে আমি এক কোটি গান গিয়ে যাচ্ছি, হয়তো সে গানটা তুমি জানোই না, গান শোনোই, এই কি গান, মিউজিশিয়ানদের কি গান, আচ্ছা লালা লালা করে তাকে খুশি করে দিলে, হ্যাপি করে দিলে, দাদা আপনার জন্য এক কোটি। আচ্ছা এবার কি আমার গান শুনবেন না? স্টেজ কি করে প্রেজেন্ট করবে, পারফর্ম করবে, সেটা ডিপেন্ড করে তোমার উপরে। একটা শিল্পী পারে সবাইকে বসিয়ে তার গান শোনান,
একটা শিল্পী তার ক্ষমতা রাখে, একটা শিল্পী আবার এই ক্ষমতা রাখে পচা ডিম ছুঁড়ে মারবে। তার কারণ স্টেজে উঠলে কিন্তু আমি কি ভালোবাসি সেটা গাইলে চলবে না, দর্শক কি ভালোবাসে, দর্শক কি চায় সেটা আলটিমেট। আমি কি চাই সেটা আমি যখন তুমি বৌদিরা যখন একসাথে আমরা আড্ডা মারবো তখন আমি শোনাবো, গজল শোনাবো, ঠুংরি শোনাবো, যেটা আমি ভালোবাসি বা তুমি যেটা ভালোবাসো। কিন্তু এইটা যদি আমি ওদের শোনাতে যাই, শুনবে? মানে এই ক্ষেত্রে সিঙ্গারকে অনেকটা পারফর্মারের মতন ব্যবহার, মানে সিঙ্গারের থেকে পারফর্মার থেকে বেশি হবে। সিঙ্গার বলে এখন কিছু হয় না, এখন পারফর্মার। তুমি যত ভালো পারফর্ম করবে, যত ভালো স্টেজ প্রেজেন্ট থাকবে তোমার, তত ভালো তুমি একজন গায়িকা। হ্যাঁ, কিন্তু গান পারফর্ম দুটো যদি তোমার কম্প্যাক্ট থাকে না, তোমাকে কারো কাছে প্রোগ্রাম চাইতে হবে না যে প্রোগ্রাম দাও, এই দাও, সেই দাও। কারণ তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে আমি একটা শো, আমাদের কি হয় না, আমাদের 2 ঘন্টা স্টেজ আমরা করি যখন কর্পোরেট শো থাকে, যখন আমি বাইরে শো করতে যাই, এট এ টাইম 2 ঘন্টা নন স্টপ। আমাদের মতো যারা সিঙ্গার রয়েছে, যারা এডুকেটেড সিঙ্গার, তাদের কাছে 2 ঘন্টা কোনো ব্যাপার না। তার কারণ সেই সব সিঙ্গারগুলো সবে রেয়াজ করি আমরা। কিন্তু যারা এডুকেটেড না, যারা ওই কি বলবো, আর বলতেও খারাপ লাগে, এখন তো মেয়েরাই বেশি হয়ে গেছে, মানে কাটা ধুতি পরে উঠে গেল স্টেজে, গানটা জানেই না। বা এমনও হয় অভিনেত্রী নাকি গান গাইতে পারে, সে দেখেছি ভয়ঙ্কর অভিনেত্রী এমন ভয়ঙ্কর সব গান, আর যারা দর্শক রয়েছে তারা চুপ করে শুনছে, কারণ ওরা বুঝতে পারছে না, ওরা অভিনয় দেখছে না, ওরা গান শুনছে। বুঝতে পারলে? কারণ আমি বুঝতেই পারি না যে আমাদের শিল্প জগৎটা কোথায় গেল, আর মিউজিশিয়ানরা পেছনে বোকার মতো বাজাচ্ছে। আরে ওদেরও রেসপেক্ট কোথায় চলে গেল? বেসুরো গান, মানে কি কিছু বলার নেই। তাই আমি হাত জোর করেই একটা রিকোয়েস্ট করেই বলছি, যদি গানটা গাইতে হয়, দেখো সবার ভেতরে সুর থাকবে এটা তো হয় না। কারণ সুর হচ্ছে, আমার মনে হয় সুর সেই সমস্ত মানুষের মানে আছে যে ভগবানের সাথে সরাসরি কানেক্টেড। সুর এমন একটা জিনিস, সঙ্গীত এমন একটা জিনিস যেটা না ভগবানকে শ্রদ্ধা জানানোর একেবারে, মানে তুমি মানে তাকে পেলে সাথে। আজকে নাচ শিখে করতে পারবে, তুমি আর্ট শিখে করতে পারবে, সব যা যা আছে সব শিখে শিখে করতে পারবে, কিন্তু গানটা যদি সুর গলায় না দেয় ভগবান, তুমি শিখে সারা জীবন শিখেও তুমি করতে পারবে না। তো সুর হচ্ছে একটা সাধনা, সঙ্গীত একটা সাধনা। সেই সাধনাটাকে যদি, সঙ্গীত ওই ফেলানো ওই কোনো জিনিস নয় যে স্টেজে উঠে আমি হোম দারাক্কা করলাম, গান গাইলাম, নাচলাম, আমার গানে 10টা লোক নাচলো, এটা ইম্পর্টেন্ট না। আমার গানে যদি একটা লোকের জল বেরোয় চোখের, সেটা ইম্পর্টেন্ট। আমার গান যদি একটা লোক মনে করে, আমার এরকম প্রচুর শো হয়েছে, আমি জানি না, চিনি না লোকটাকে, আমাকে ফোন করে বলে যে তোমার গানে শুনে আমি কেঁদে দিয়েছি, এরকম একজন আছে, আমি যদি সে দেখে, আমি শুনে খুশি হয়েছিলাম যে তার মানে আমি সেদিন ওই গানটা গাইতে পেরেছি। তো ভালো ভালো কনসার্টে ফোন করে বলে যা বাহ কি সুন্দর গেয়েছো, এত ভালো ইমপ্রুভ তোমার। তো এইটা তো শুনতে ভালো লাগে না? ওই নাচলাম কি, নাচার কথা কেউ মনে রাখে না। তুমি কতটা নাচিয়ে এলে পরে শোটা পাওয়ার জন্যে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তার মনে কতটা জায়গা করে এলে, তাই না? তুমি 1-2 শো হয়তো পেলে না, কিন্তু তুমি আরেকটা ভালো শো তুমি পেলে। আমার কাছে এটা বড় ইম্পর্টেন্ট। আমি কোয়ান্টিটিতে কোনোদিন বিশ্বাস করি না, জানো, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। আমি একটা শো করবো, ঠিক আছে, একটাই করব। কষ্ট হচ্ছে, ভগবান যদি, দেখো ভগবান আমাকে পাঠিয়েছে, তিনিই জানেন আমাকে কি করে খাওয়াবে, তিনিই জানেন কি করে রাখবে, আর জানে আমি খুব একটু নাকুচু টাইপের আছি, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর গুছানো মেয়ে। তো ভগবান ওইভাবে রাখবে, তাই আমাকে ওইভাবে বানিয়েছে। তো আমি নাকুচু আছে, এটা আমার বলতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি মিশছি খুব সফিস্টিকেটেড মানুষের সাথে, যাদের মধ্যে এডুকেশনটা রয়েছে, যাদের সাথে কথা বলতে ভালো লাগে একটা টপিক নিয়ে। যেমন তোমার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবো টপিক নিয়ে,
সে টপিক গুলো হতে হবে। পড়াশোনা জানা লোকের সাথে কথা বলা বা গান বাজনা জানা লোকের সাথে কথা বলা, এটাই একটা যে ভালো লাগার বিষয়, যে টপিক দিয়ে কথা বলতে পারো। এই আমরা গল্প করব এমন না যে আরেকটা লোককে অপমান করে গল্প করব বা তাকে পিএনপিসি করব, সময় কোথায়? তোমার সাথে গল্প করলে যদি আমি কিছু না শিখতে পারি, তোমার লেখাটা আমি না শিখতে পারি, বা তোমার ওই লেখা যে ধরো একটা সুর কর, চলো তো দ্বিতীয়বান্ধাটা যে সুর করি, এটা যদি না করতে পারি তাহলে কিসের আড্ডা? যে কোনো আড্ডার থেকে আমাদের প্রোডাক্টিভ আড্ডাটা ভীষণ দরকার, তাহলে তোমার সেটাই সমাজটাকে অনেকটা মুছে যাচ্ছে, নলেজেবল আড্ডার জায়গাটা অনেকটা শেষ হয়ে গেছে। এই সেজে তুমি জানো আমাদের আমাকে বলে যে তুই ইন্ডাস্ট্রির মানে কি বলে ধারে কাছে আমি নেই, হ্যাঁ তুই কোনো পার্টি অ্যাটেন্ড করিস না, তুই আমি তাদের একটাই কথা বলবো, আমার কাছে ইন্ডাস্ট্রি মানে সাধনার জায়গা। সেখানে গিয়ে আমি কটা গাঁজা টানলাম, আমার বলতে কোনো আপত্তি নেই, সবার সামনে কটা গাঁজা টানলাম, কয়েকটা ড্রিঙ্কস করলাম, সেটা যদি ইন্ডাস্ট্রি হয়, সেরকম লোকের সাথে যদি মিশে আমাকে একটা কাজের জন্য আমাকে রোজ যদি তার সাথে মিশতে হয় ওই রকম ভাবে, তাহলে ভাই সেই কাজ আমার দরকার নেই, একদম কোনো দরকার নেই। যদি সেই লোকটা আমাকে বোঝে যে আমাকে দিয়ে উনি কাজ করিয়ে নিতে পারবে, তাহলে আমি ওনার কি বলবো, ওনার আমি জুতো পর্যন্ত পরিষ্কার করে দেবো। যদি আমায় কেউ রেসপেক্ট দেয়, তার আমি ঢের গুণ রেসপেক্ট ভালোবাসা দেবো। যদি আমাকে কেউ মনে করে না পণ্য দ্রব্য, তাহলে তুমি ভাড়মে যাও, সে যেই হোক। টাকাটা ইম্পর্টেন্ট নয় গো দিদিমানরা, ইম্পর্টেন্ট হচ্ছে রেসপেক্ট। তুই মানে আড্ডাটা যেই দিকে কথা বলতে বলতে যাচ্ছে, যেটা মনে হচ্ছে একটা সুস্পষ্ট অভিমান যে এই জগৎটার উপর রয়েছে, অথচ তুই প্রচুর অনুষ্ঠান করিস, প্রচুর প্রোগ্রাম করিস। আমি নিজে ব্যক্তিগতভাবেও সেটা জানি, সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে তোকে যেতে হয়। গোয়াতেও বোধহয় সামনে একটা প্রোগ্রাম আছে, বিদেশেও যাস। আচ্ছা, এই গানের জগতে যেমন সিনেমার জগতে তুই তো কিছুদিন অভিনয়ও করেছিস, অভিনয় করিস, আমি বিজ্ঞাপনেও তোর ছবি দেখেছি। অভিনয় জগতে যেরকম আমরা একটা ওই কোট একটা জানতাম কথা, যে কাস্টিং কাউচ, আমি জানি না সিনেমার জগতে যেরকম আমরা জানতাম কাস্টিং কাউচ, তো গানের জগতে এই ধরনের, ওটাকে তো কাস্টিং আর বলা যাবে না, সিঙ্গিং কাউচ টাউচ কিছু একটা হয়তো হতে পারে, এইরকম কিছু ব্যাপার আছে। শুনি বিভিন্ন রকম কথা, আমরা বাইরে থেকে শুনি, আমরা যারা জগতের বাইরে আছি। তোর এই ক্ষেত্রে অভিজ্ঞতা কিরকম? তুমি এটা কি সর্বনাশে কথা বলে দিলে? এটার উত্তর আমি কি দেবো? যারা ওই পারে আমার এটা শুনবে, তারা পরের দিন আমাকে একটা কাজও দেবে না। আমি একটু ঠোঁট কাটা, চরম রকম ভাবে আমি ঠোঁট কাটা। আমি এই ইন্ডাস্ট্রির বেমানান একজন মানুষ। কাস্টিং কাউচ এমন একটা অযাচিতীয় কথা, মানে অসভ্য মানে কি বলবো, অসভ্য টাইপের ল্যাঙ্গুয়েজ কাস্টিং কাউচ। এটা যে একটা ভদ্র লেশটুকু ছিল, সেটা একদম অসভ্যতায় পরিণত হয়ে গেছে কাস্টিং কাউচ। তুমি বললে আমি মডেলিং করি, সত্যি মডেলিং করি। আমি এখানে এসে আমি নিজেকে এক্সপ্লোর করতে শিখেছি যে আমি কি কি পারি আর কি কি পারি না। তো আমি মডেলিং করেছি, ভালো ভালো জায়গায় মডেলিং করেছি। আমার মডেলিং বাইরে মানে বিদেশে ওটা ক্যালেন্ডার শ্যুট করেছি আমি, যেটা তোমার অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমি কিছু ফটোগ্রাফার রয়েছে, শুধুমাত্র তাদের সাথেই কাজ করি। এই কাস্টিং কাউচ ব্যাপারটার জন্যে না আমি না ভয়ের চোটে আমি ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকতে পারিনি। আজ সত্যি কথাই বলছি। আমাকে অনেকে বলে যে তুই এত ভালো কথা বলিস, এত ভালো অভিনয় করিস, খুব একটা খারাপ দেখতে কি আমি জানি না, তো তুই কেন সিরিয়াল করিস না, তোকে কেন ডাকে না? তাহলে আমি সিরিয়াল করতে তো গেছি, এটা তো বলতে পারছি না যে কি হয়েছিল ঘটনাটা। এবার সেই ঘটনাগুলো যারা মেনে নিয়ে চলে, তারা চলে। আমি প্রথম কথা হচ্ছে ছুঁচো মেরে হাত বন্ধ করব না। ওই কাস্টিং কাউচ এসে আমায় বলবে যে তুমি ওই ওখানে দাঁড়িয়ে থাকো, ওই রোলটা করো, ওই রোলটার জন্য তোমায় কি কি করতে হবে তার আগে শর্তগুলো দিয়ে দেয় বড় খাতার মধ্যে লিখে, সেটা অ্যাটলিস্ট আমার দ্বারা হবে না। তাই জন্য আমি অভিনয়ে আসতে পারিনি। সুযোগ আমি
চাইনি কারো কাছে। যখন চাইতে গিয়েছিলাম কারো কাছে সুযোগ, বড় বড় ডিরেক্টররা ছিলেন, আমি নাম তাদের বলবো না, কাদের নাম মানে তারাও হয়তো বুঝতে পারবেন। তো এই যখন দেখেছি যে অ্যাকচুয়ালি ওরকম মানে কাস্টিং কাউচ মানে কি তোমাকে এক্সপ্লয়েট করবে, আর কিছুই নয়। তোমার যদি গুণ থাকে তুমি অবভিয়াসলি পাবে। কিন্তু এই যে আমরা 1 থেকে 100-র মধ্যে এই যে মাঝখানে যে এতগুলো লোক থাকে না, এই লোকগুলোকে ডিঙ্গিয়ে যে যেতে পারে ওই মাথাটার কাছে, সে পায়, সে কাজ পায়। আমি ওই ডিঙ্গিয়ে যেতেই পারিনি মাথাগুলোর কাছে। আর যদিও বা গেছি মাথাগুলোর কাছে, ওই যে বললাম আমার মান সম্মান, আমার রেসপেক্ট, সেলফ রেসপেক্টের জন্য বলতেই পারিনি যে আমাকে কাজে নাও। সঙ্গীত জগতেও কি সমস্যা আছে? সঙ্গীত জগৎ ছিল না গো, এগুলো রিসেন্টলি না আমি দেখছি যে ধরো একটা ইভেন্ট কোম্পানি হয়েছে, তার কিছু কিছু মেম্বার কাস্টিং মানে কোন সিঙ্গার গান গাইবে, সে দেখতে কেমন। আমরা জানতাম সিঙ্গার গানটা কি ভালো গায় কিনা, এটা ইম্পর্টেন্ট ছিল। এখন কি ইম্পর্টেন্ট, সে দেখতে কেমন, সে এন্টারটেইন কতটা করতে পারে। যদি সে করতে পারে তাহলে তার প্রচুর শো, বিদেশে শো, এই শো সেই শো। যদি সে করতে না পারে, শুনি। হ্যাঁ, একদিন আমাকে মন্দারমণিতে একটা শো এর জন্য আমাকে বলেছিলাম, তোমায় বলছি রিসেন্টলি কথা, সব কিছু ঠিক, ফোন করে আমায় বললো গাড়ি ফাড়ি সব আসছে, হঠাৎ করে বলছে সেখানে নাকি পারমিশন দিচ্ছে না। এটা কখনো হতে পারে? মন্দারমণি মতো জায়গায় পারমিশন দিচ্ছে না। ককটেল পার্টি ছিল একটা কোনো ডিপার্টমেন্টে। আমি কি বুঝি না? আমি সব বুঝি। আমি ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ সময়ের সাথে সাথে তোমাকেও ওরকম হতে হবে, যারা হতে পারে তারা করছে কাজ, আমি পারিনি হতে। আর আমার তাতে বিন্দুমাত্র আফসোস নেই, আমার কোনো লজ্জা নেই। আমি গানটা লিখি, গানটা ভালোবাসি, গানের সুর করি, আর আমি আরো শিখতে চাই। সুতরাং কাস্টিং কাউচ কে কি করলো বাবা, জীবনের মানে বলে না মৃত্যুর তো দোরগোড়ায় প্রায় চলেই আসছি। যা অবস্থা আমাদের, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। সুতরাং একটাই জীবন, খুলকে জিও, যেটা করতে ইচ্ছা হয় সেটা করো, বাট কাউকে আঘাত করে না, রেসপন্সিবিলিটি নিবিয়ে তোমার যেটা মন চায় সেটা করো। আর নোংরামা করে আমি কোনো কাজ করিনি, আর আমি করবো না কোনো। তুই তো 2 ধরনের গান গাস, 2 ভাষাতেই গান গাস, বাংলা এবং হিন্দি, তাই তো? নাকি অসমিয়া? হ্যাঁ, আসামিজ গাই, তোমার কানাডা ভাষা গান গাই, কানাডিয়া। আচ্ছা, কি বলে ওরা, খুব ল্যাঙ্গুয়েজের পারফেক্ট, কিন্তু আমি যদিও যদি ভুল হয় তা সরি। কানাডাই বলে। হ্যাঁ, তারপরে তামিল, তেলুগু, কিন্তু বললে পরে এখানে গাইতে পারবো না, লিরিক্স দেখে গান গাইতে। আচ্ছা, ওইভাবে গাওয়া হয়। তোর ধর তুই তো অনেক জায়গায় পারফর্ম করিস, অনেক জায়গায় গান গাস, সেখানে চাহিদা মতন গান গাইতে হয় মূলত। তোর নিজের পছন্দের গান কি? ধর হিন্দি বা বাংলাতে নিজের পছন্দের গান আমরা একটা শুনি, একটা গান। আমার পছন্দ মানে আমি না খুব ওই সাদামাটা পছন্দ, মানে আমার একটু হাটকে পছন্দ বলতে আমি রোমান্টিক বলো, ইমোশনাল গুলো আমার পছন্দ। গান গাইতে হয় সবার জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পছন্দ আমার 90s পছন্দ। কয়েক লাইন শুনি। কিশোর কুমারের গান আমার পছন্দ, সাজির গান আমার পছন্দ, ঈদের গান পছন্দ, সুনিধিকে আমার পছন্দ। এই যে তুমি যে বললে না কয়টা লাইন শোনা, এইবার আমার কনফিউজড হয়ে যাচ্ছে আমি, কি কয়টা লাইন শোনাবো কোন গানে। আচ্ছা, প্রিয় গান যেটা? প্রিয় বলে আমার জীবনে কিছু নেই, অনেক আমার প্রিয়র অপশনস গুলো অনেক, এই প্রিয় অপশনসের মধ্যেই যে কটা প্রচুর প্রিয় আমার। একটা দুটো শোনা। একটা ভালো লাগার গান আমি গাইছি, আর যেটা তোমার কিশোর কুমারের কনসার্টে আমি গিয়েছিলাম, তা অনেকগুলো ভালো লাগার মধ্যে একটা গান এটা। আর আমি মোবাইলটা নিয়েছি তার কারণ আমি লিরিক্স, আমি ইমোশনালি যখন গানটা গাই আমি ভুলে যাই লিরিক্স। তো এখানে ভুলে গেলে তো বলবে বাইরের থেকে দর্শকরা এই ভুল গাইছে, আমি চাই না, নো কন্ট্রোভার্সি।
कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह के शाम हुई। कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई। तू कौन है, तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई। फिर क्यों संसार की बातों से फिर भीग गए तेरे नैना। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। বাহ, খুব ভালো। আরেকটা বাংলা গান। হ্যাঁ, বাংলা তোমারই গানটা শোনো। কি কঠিন লিরিক্স লিখেছে, গানের সুরটা করতে গিয়ে আমার মানে দম বেরিয়ে গেছে, সুরটা কোনখানে ঢোকাবো। এই বাংলা গান যেটা আপনারা এখন শুনবেন সেটা আমার লেখা একটা কবিতা থেকে সুস্মিতা নিজের সুর করা, অ্যারেঞ্জমেন্ট করা, শুধু জানবে না কেউ। প্রথমেই বলি, এই গানটা লিরিক্সটা ভীষণ সুন্দর। একদিন এই লিরিক্সটা দীপ্তিমানদা ফেসবুকে আমি দেখি, আর আমার খুব ভালো লাগে লিরিক্সটা, কথাগুলো আমার খুব ভালো লাগে কবিতার। আর আমি সেটা গুনগুন করে গান গেয়ে সেই রাত্রিবেলায় দেনান দেয়ার, সেই রাত্রিবেলায় আমি দীপ্তিমানদাকে আমি পাঠাই, সেন্ড করি। দীপ্তিমানদা তখন বলে যে চল এই গানটা আমরা বানাই। জাস্ট এইরকম করে গানটা আমাদের বানানো হয়েছিল। যদি না ফিরতি পথে দেখা হয় কোনোদিনও, যদি কিছু কথা রয়ে যায় যাওয়ার সময়, তুমি রেগে যেও না প্রিয়, তুমি রেগে যেও না প্রিয়। কানে কানে বলে দেব সব, অন্ধকারে নিজে অথবা ধোয়ায় ধোয়ায়, তুমি রেগে যেও না প্রিয়, তুমি রেগে যেও না প্রিয়। যদি ফিরতি পথে আঙুল না ধরতে পারি, চরাচরে মিশে যায় অনন্তেলিন, অভিমানে যেও না ভেসে তুমি, আমি থাকবো তোমারই চিরদিনই, তুমি রেগে যেও না প্রিয়, তুমি রেগে যেও না প্রিয়। কত আকুতি। গানটা দিয়ে শেষ করতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু একটা কথা জিজ্ঞেস করার লোভ সম্বরণ করতে পারছি না। সেটা হচ্ছে যে তুই বাংলায় মাস্টার্স করেছিস, উত্তরবঙ্গের মেয়ে, এতগুলো জায়গায় চাকরি করেছিস, আবার সমস্ত চাকরি এক লহমায় ছেড়ে দিয়ে একটা কঠিন পথে যুদ্ধ করেছিস। সেই যুদ্ধের গল্প আমরা আজকে শুনলাম। নিজেকে সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠা করেছিস, কিন্তু হঠাৎ কি মনে হলো তুই হঠাৎ করে 2024-এ লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে? এটা মানুষের একটু জানার দরকার। এই কারণটা কিসের জোর? মানে আমি ঠিক সঙ্গীত শিল্পীরা বা
বিভিন্ন নৃত্যশিল্পী অভিনেতা তারা দাঁড়ান, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তোর মতন একটা ক্যারেক্টার, আমি তোকে যেরকম পার্সোনালি কাছ থেকে চিনি, তার সঙ্গে রাজনীতি অনেকটাই বেমানান। তো হঠাৎ করে তুই রাজনীতিতে কেন দাঁড়াতে গেলি? প্রথমত দীপ্তিমানদার যে কটা কোয়েশ্চেন এতক্ষণ ধরে আমাকে করেছে, সবগুলো বুলেট প্রুফ টাইপের কোয়েশ্চেন করেছে। মানে যে জিনিসগুলো আমি হাইড করে রাখতে চাই সবার কাছ থেকে, সেই জিনিসগুলোকে বার করে, মানে খুব জানে তো ভালো, মানে বলে না খুঁটিয়ে খুঁটিয়ে চিমটি কেটে বার করে আনার মতো। তো এই রাজনৈতিক পার্টটা আমার কাছে একটা মানে কি বলবো, কল্পনার অতীত ছিল। কিন্তু হ্যাঁ, এটা একটা ঠিক, আমার না সব কল্পনা বলো, আমার ভাবনা বলো, আমার সুর বলো, মানুষে বলে না কোথাও না বসে মানুষ করে পাহাড়ে গিয়ে এই সেই গিয়ে নদীতে, আমার কোনোখানে গিয়ে হয় না। বিশ্বাস করো, আমি তোমাদের সামনে আজ সত্যি কথা বলছি, তোমরা আমাকে হাসবে না, বা হাসলে আমাকে যা আসে না, রাগ করলেও কিছু যা আসে না, খারাপ করলেও যা আসে না। সেটা হচ্ছে আমার হচ্ছে বাথরুম। আমি ওয়াশরুমে আমি কোমোটে বসে যা সুন্দর সুর আমার মাথার থেকে বেরোয়, আমি এটা কল্পনা, আমি মোবাইল নিয়ে আমি সুরটাকে ধরে রাখি, মোবাইল নিয়ে যাই। এটা আমি প্রথমবার আমি লাইভে বললাম, কারণ সেখান থেকে আমার সুর আসে। আর সেইখানে বসে আমি অনেক কিছু ভাবি যেটা আমি করব, এটা আমার অ্যাচিভ করবো। আর ওখানে আমার ভেবে ভেবে না আমি না ভাবছিলাম কোনো সময়, এটা আমার মাথার মধ্যে ছিল অবচেতন মনে, যে আমি বক্তৃতা দিচ্ছি। যা বাবা, আমি বক্তৃতা দিচ্ছি, আমার কথা বলতে ভালো লাগে, মানুষ মানে আমার যদি ভগবান কোটি টাকা দেয় আমাকে জীবনে, এটা আমি ভগবানকে বলি, যদি কখনো আমাকে কোটি টাকা দেয়, আমাকে প্রচুর অঢেল কিছু দেয়, আমি কিছু অংশ আমি 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 মানুষের পাশে দাঁড়াতে চাই। এটা আমার ভালো লাগে, কারোর জন্য কিছু করলে আমি নিজে শান্তি পাই। তো যখন আমার কাছে প্রস্তাবটা আসে যে এমপি ইলেকশনে দাঁড়ানোর জন্য, আমি ধর আমাকে কেন এমপিতে নেবে, আমার নেই পয়সা করেই পয়সা দিতে হবে, আমাকে টিকিটের জন্য তো আমি শুনেছি অবভিয়াসলি টিকিটের জন্য পয়সা দিতে হয়। তো বলছে না, কোনো পয়সা দিতে হবে না। হায় সর্বনাশ, আমি তো কিচ্ছুই জানি না রাজনীতি। তো যাই হোক, দোমন্দ দুরাশা করতে 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 যা হবে নিজে নমিনেশনের দিন যে আমার লয়ার ছিল, লয়ার অবাক হয়ে গেছে, বলছে দিদি তুমি লটা নিয়ে পড়লে ভালো হতো, লয়ার ফর্ম ফিল আপ করতে পারছে না, আমি ফর্ম ফিল আপ করেছি, আমি যদি তুমি এখানে ভুল করেছো নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে। লয়ার মাথায় হাত, ঠিক তাই, মানে সমস্ত কিছু আমি করেছি। ডিএম আমার যে উনি ছিলেন ওখানে, আমার একটাই যখন নমিনেশন আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেল, আমি যখন ওথ নিচ্ছি, তারপরে আমায় বলছে ওরা সবাই যে এত ইয়াং তুমি, হ্যাঁ তোমাকে দেখে কেউ বলবে না তুমি কেন রাজনীতিতে এলে, কেন এলে। ওরা ভেবেছিল প্রথম অন্য কিছু, যে আমি পয়সা নিয়ে হয়তো টিকিটটা নিয়ে হয়তো আমি ছেড়ে দিব, মানে পয়সার খেলা আর কি। তো আমি সেটা দেখিয়ে দিয়েছি, নো পয়সার খেলা, আমি দাঁড়াতে এসেছি, দাঁড়াবো। আমি যদি আমি বলেছি আমি যদি একটা ভোটও মালদার থেকে পাই, সেটা আমার নিজের জন্য, আমায় ভালোবেসে লোক দেবে, তার কারণ ওই দলটাকে কেউ চেনে না। যে দলে আমি দাঁড়িয়েছিলাম, সেই দলটা এসছিল পশ্চিমবঙ্গে ফার্স্ট টাইম, ওরা এমপিদের দাঁড় করিয়েছিল 3 জন ক্যান্ডিডেটকে, তার মধ্যে আমি ছিলাম একজন, মালদা দক্ষিণ, যেখানে জীবনে কোনোদিন আমি যাইনি, কোনোদিনও না। বাট ওখানে সবাই আমাকে ভীষণ হেল্প করেছে, ডিএম থেকে শুরু করে আরও থেকে শুরু করে এভরিওয়ান, সবাই আমাকে হেল্প করেছে, সবাই আমার পাশে ছিল। ওরা সবাই, আমি যখন সেলে যেতাম, এই কাগজ গাড়ির এটা সেটা সব আমার পাশে দাঁড়িয়ে আমাকে খুব হেল্প করেছে। সেটা আমাকে একটা শিখিয়েছে যে আমি যখন ফার্স্ট টাইম বক্তৃতা দেই, জীবনে প্রথমবার বক্তৃতা দেই মাকে স্মরণ করে, আর মায়ের মন্দির পাশেই অনেক ভদ্রলোক বসেছিলেন, মানে চায়ের আড্ডা হয় না, সে স্ট্রিট বক্তৃতা, তখন এই লোকটা শোনার পরে আমাকে একটাই কথা বলেছিল যে মা, আমি জানি না তুমি কি ভোট পাবে কি পাবে না, তুমি জিতবে কি জিতবে না, এটা আমি জানি, মানে বলিও না, কিন্তু তুমি অনেক বড় হবে। তোমার কথা আমার খুব ভালো লাগলো। আমি মাকে ফোন করে বলেছি, মা আমাকে এটা বললো, যে এত ভালো লেগেছে ওদের কথা। আর আমি যেটুকু বলেছি মন থেকে বলেছি, যদি আমার কাছে পাওয়ার আসতো অবভিয়াসলি আমি সেটা করতাম, যদি আমার কাছে পাওয়ার আসতো। দেখো, এটা আমার বলতে কোনো আপত্তি নেই,
তুমিও জানো রাজনীতিতে 100 টাকা যদি আমরা পাই, সরকারের যেটা আমরা রাজনীতির জন্য 100 টাকা যদি পাই, 100 টাকা পকেটে গোজার চেষ্টা করি, তাই তো? সেটা না করে, দেখো পকেট তো না ভরলে তুমি মানুষকে তো করতে পারবে না, যেটা অনেস্টলি তুমি পকেটে রাখো। আমি এখনো বলছি যে যারা রাখার তারা পকেটে রাখো, কিন্তু কিছু পোর্শন তো মানুষের জন্য দাও, যাদের জন্য আজকে তোমরা ওই জায়গায় বসেছো, যাদের ভোটে, যাদের রক্তে, যাদের কষ্টে তোমরা আজকে ওই জায়গায় বসেছো, সেই জায়গাটার মর্যাদা তোমরা দাও। তোমরা কোটি কোটি টাকা নাও, কিন্তু কিছু তো আমাদের দাও। আমি না মানে এত স্পষ্ট কথা বলেছিলাম বলে ওদের খুব ভালো লেগেছিল, যে এইটুকু মেয়ে একটা কি করে তুমি জানলে এত কিছু, কি করে তুমি বলছো। আমি ওদের একটাই বলেছিলাম যে আমি কিছু জানি না, আমি রাজনীতির রও জানি না, আমি ইমোশনালি, আমি মেন্টালি, আমি ভালোবেসে যা করেছি করেছি। আর আমি যা ভোট পেয়েছি, মালদাবাসীকে আমি তার জন্য অনেক ধন্যবাদ, যে এত ভোট আমায় দিয়েছে শুধুমাত্র আমাকে ভালোবেসে, দেখেনি কোনোদিনও কেউ। আমার এটা একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স, যে আমি এটা আমার বাড়ির থেকে তাই বলে যে কি করিনি, আমি কি করিনি লাইফে, গান, নাচ, আর্ট, আমি বটল পেন্টিং খুব সুন্দর করি, আমি মডেলিং, অভিনয়, কিছু বাদ দেইনি, আর সব করে ফেলেছি একজন। তো আমি ভেরি হ্যাপি রিয়েলি। রাজনৈতিক নেতারা সুস্মিতার এই কথা মানবেন কিনা আমি জানি না, তবে আমাদের এই আড্ডা চলতেই থাকবে। আপনারা দেখতে থাকুন কফি উইথ বোস, আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।